নমস্কার, জ্যোতিষ দর্পণে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। জীবন মানে সংগ্রাম, আর জীবন সংগ্রামের লড়াই করেই আমাদের বেঁচে থাকতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় সেই লড়াই করতে করতে অনেকেই ধৈর্য শক্তি বা সহ্য শক্তি হারিয়ে ফেলেন। তাই এই ধৈর্য শক্তিকে যিনি পুনরায় প্রতিস্থাপিত করতে পারেন এবং জীবনের একটা নতুন পথ দেখাতে পারেন, সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই এই সময়ের অনুষ্ঠানে, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত, যিনি প্রতিনিয়ত এই অনুষ্ঠানে উপস্থিত থাকে একমাত্র আপনাদের জন্য। তিনি হলেন জনপ্রিয় জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ আচার্য বাসুদেব শাস্ত্রী, যিনি শত্রু দ্বারা ক্ষতি, বান কাটানো, বশীকরণ সহ যে কোনো গ্রহদোষ খণ্ডনের সিদ্ধহস্ত। গোপন শত্রুতা, পরকীয়া, পারিবারিক কলহ, বশীকরণ, সন্তানের সমস্যা, লটারি, ঋণ, গ্রহদোষ, মাঙ্গলিক, কালসর্প সহ সকল সমস্যার সেরা সমাধান আচার্য বাসুদেব শাস্ত্রী। আজকের লাইভ ফোন অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আচার্য বাসুদেব শাস্ত্রী। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। লাইভ ফোনের অনুষ্ঠানে আজ দাদাকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি। তাই দর্শক বন্ধুরা, আপনাদের জীবনের যে কোনো সমস্যা থাকলে ফোন করুন আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে 9339862374। এই নাম্বারটিতে ফোন করুন সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে, এবং যে কোনো সমস্যা নিয়ে আজ আপনারা দাদার সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে পারেন। আর বিভিন্ন বিষয় নিয়ে প্রতি পর্বে আমরা আলোচনা করি। দাদার জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো আমাদের বলে থাকেন, যার মাধ্যমে আপনারা অনেকভাবে উপকৃত হয়ে থাকেন। আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বাস্তু। অনেকেরই কিন্তু আমাদের স্বপ্ন থাকে একটা স্বপ্নের বাড়ি বা ফ্ল্যাট তৈরি করার, কিন্তু সেই বাড়ি বা ফ্ল্যাট তৈরি করে বা বাড়ি বা ফ্ল্যাট কিনে যখন আমরা সেখানে গিয়ে শান্তিতে থাকতে পারি না, নানান সমস্যা দেখা দেয়, তখন কিন্তু আমাদের জীবনটা একদমই দুর্বিষহ হয়ে ওঠে। কি করব আমরা বুঝতে পারি না, আসল সমস্যাটা কোথায় সেটা বুঝে উঠতে পারি না। সেই বাস্তু বিষয় আজ আমাদের আলোচনা। সে দাদা কি বলবেন? অনেক সময় দেখা যায় এই নতুন বাড়ি বা ফ্ল্যাটে গিয়ে কিছুদিন পরই দেখা গেল বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, শারীরিক সমস্যা, বা কারো দেখা যাচ্ছে ছেলেমেয়েরা থাকলে তাদের পড়াশোনায় বাধা পড়ছে, বয়স্ক কেউ থাকলে সে বারবার অসুস্থ হয়ে পড়ছে। তাই এই সমস্যাগুলো কি কারণে হয়ে থাকে? দেখুন, বাস্তু একটা বিশাল বড় বিষয়, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে বর্তমান যুগে বিশেষ করে যারা শহরাঞ্চলে থাকে তাদের পক্ষে একটা বাস্তুসম্মত বাড়ি তৈরি করা বা বাস্তুসম্মত ফ্ল্যাট তৈরি করা খুবই কঠিন ব্যাপার। এবার আজকের দিনে জায়গা জমির যা দাম বেড়েছে বা ফ্ল্যাটের যা দাম বেড়েছে, একটা মানুষ সারা জীবন পরিশ্রম করে তার সমস্ত ডিউটি পালন করার পর অবশিষ্ট টাকা দিয়ে বা আরো কিছু ঋণ করে সে একটা বাস্তু নেয়। এবার ব্যাপার হচ্ছে যে কেন বাস্তু নেবার পর আমাদের নানাবিধ সমস্যা দেখা দেয়। যে প্রথমত যে বাস্তু যখন আমরা নির্বাচন করব, বাস্তুর কতগুলো দিক আছে সেগুলো একটুখানি আমাকে যারা বাস্তু জানেন তাদের দ্বারা অবশ্যই একটু দেখিয়ে নিতে হবে। যেমন বাস্তুর তো আমরা জানি যে 4টে প্রধান দিক আছে, হ্যাঁ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এছাড়াও আমাদের টোটাল 10খানা দিক আছে, তার মধ্যে 4টে কোণ আছে। এই 4টে কোণের ইম্পর্টেন্স অনেক বেশি। এছাড়া আমরা ধরুন একটা বাস্তু যখন তৈরি করলাম, আমরা কি করি, আমরা একটু জায়গার জন্য কি করে থাকি, যে জায়গা বাঁচানোর জন্য আমরা অনেক সময় যে কোনো জায়গা ছাড়বো না, সেই জন্য আমরা সেই জায়গাটুকুকে ব্যবহার করে নিই। আজকের দিনে জায়গার যেহেতু প্রচুর দাম, কিন্তু ব্যাপার হচ্ছে অনেক সময় যে আমরা বেশি জায়গা ব্যবহার করতে গিয়ে বা বাস্তু কোথায় কি বানাতে হবে সেটা না জেনে আমরা যখন নির্মাণ করে থাকি, তখন একটা বাস্তুর নেগেটিভিটি আমাদের কাছে আসে এবং সেই নেগেটিভিটির জন্য আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে যায়। এই রকম দেখা যায় যে বাড়ি কেনার পর বা বাড়ি বানানোর পর বা ফ্ল্যাট কেনার পর তাদের শারীরিক অসুস্থতা বেড়ে গেছে, তাদের লোন কিছুতেই শোধ হচ্ছে না, কারণ বাস্তু কিনতে গেলে আজকের দিনে লোন করতেই হয়। বা সন্তানেরা বলা হচ্ছে যে আগে যে বাড়িতে থাকতো সেই বাড়িতে ভালো পড়াশোনা করতো, বর্তমানে পড়াশোনা খুব একটা মনোযোগী নয়। বা দেখা যাচ্ছে যে যিনি গৃহকর্তা তার ব্যবসাটা বা কর্মটা ঠিক মতো চলছে না। তো এর জন্য আগে জানতে হবে কেন এমন হচ্ছে, এবং কেন এমন হচ্ছে সেটা জানার জন্য সর্বপ্রথম আমাদের আমি আপনাকে অ্যাডভাইস, এই আগের দিন যেমন বলেছিলাম বিয়ের আগে যেমন আপনাকে জটক বিচার করানোর প্রয়োজনীয়তা আছে,
বা ছেলে মেয়েদের শিক্ষার জন্য আগে থেকে কোন লাইনে যাবে সেটা জানার প্রয়োজনীয়তা আছে, ঠিক তেমনি যে বাস্তুর কোন দিকে কি হওয়া উচিত, বা হয়তো আপনার কাছে একটা অল্প পয়সা আছে, আপনি একটা ছোট্ট ফ্ল্যাট কিনবেন, সেটা হয়তো সম্পূর্ণ বাস্তুসম্মত হবে না, কিন্তু আপনাকে দেখতে হবে সেটা যাতে অনেকটা বাস্তুসম্মত হয়। হ্যাঁ, আমাদের দেখুন, আমাদের যে প্রধান দিকে আমরা বাস্তুর সব থেকে ইম্পর্টেন্স দিক হচ্ছে ঈশান কোণ। ঈশান কোণ হচ্ছে নর্থ এবং ইস্ট কোণ, যেটাকে উত্তর পূর্ব কোণ বলি। এই জায়গাটাকে আমরা দেবস্থান বলি। যদি এই জায়গাটায় আপনি কোনো বড় পিলার তৈরি করে নেন, এই জায়গাটা যদি আপনি ওয়েস্টেজ মালপত্র রাখেন, এই জায়গাটায় যদি আপনি বাথরুম করেন, হ্যাঁ, বা এই জায়গাটা যদি আপনি ওয়েস্ট রুম করেন, তাহলে কিন্তু আপনার বাস্তুর উন্নতি কখনোই হবে না। আবার উল্টো দিক দিয়ে যদি আপনি নৈঋত কোণ, যেটাকে আমরা বাস্তুর নেগেটিভ দিক বলা হয়, নৈঋত কোণ হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট, মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ। দক্ষিণ পশ্চিম কোণ আমাদের সবসময় হওয়া উচিত, সেখানটা হবে আপনার ঘরের যত ময়লা বর্জ্য সেটা বেরিয়ে যাবে, তার মানে আপনার বাথরুম হওয়া উচিত। আপনার অতিথিশালা আপনি করতে পারেন, বা আপনার অপ্রয়োজনীয় জিনিস সেটা আপনি রাখতে পারেন। কিন্তু অনেকে নৈঋত কোণে যদি ভুলবশত দেবস্থান বা মন্দির প্রতিষ্ঠা করে ফেলে, বা ঘরের সিংহাসনটা বা ঠাকুর দেবতা সেখানে প্রতিষ্ঠা করে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ঈশ্বরের আশীর্বাদ কখনোই বা বাস্তুর আশীর্বাদ কখনোই আপনার কাছে আসবে না বা আপনি পাবেন না। অবশ্যই অবশ্যই অবশ্যই। এবার দেখুন, এই যে আপনি বললেন যে সন্তানদের পড়াশোনার ব্যাপার, যদি কোনো ছাত্রছাত্রীকে আমরা নতুন বাড়িতে বা ফ্ল্যাটে গিয়ে দেখা যাচ্ছে সন্তান আগে পড়াশোনায় ভালো ছিল, একদম 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 সেটা দেখুন, ব্যাপার হচ্ছে যে আপনার সন্তান যখন পড়তে বসছে তখন অনেকগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন বাস্তুর ক্ষেত্রে পশ্চিম দিকের ঘরে সন্তানকে পড়তে না দেওয়াই ভালো। আবার অনেক সময় দেখা যায় যে পুরনো বাড়িতে সেই সন্তানটা ভালো ছিল, বাবা মায়ের কথা শুনতো, তার শরীর স্বাস্থ্য ভালো ছিল, এখন সে আর বাবা মায়ের কথা শুনছে না, হ্যাঁ, বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি মিশছে বা খারাপ সঙ্গ করছে। সেক্ষেত্রেও দেখা যায় যদি পশ্চিম দিকের যে ঘরটা, সেই ঘরে যদি আপনি আপনার সন্তানকে পড়াশোনার জন্য দেন বা রাত্রে শোয়ার জন্য দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তানের ক্ষতি হবে, ভালো হবে না। ক্ষতি বলতে এখানে শারীরিক ক্ষতির থেকে বেশি ক্ষতি হবে, আপনার পড়াশোনার উন্নতি হবে না। হ্যাঁ, সন্তানের আপনার মানে শারীরিক হয়তো প্রবলেম সেই রকম হবে না, কিন্তু মানসিক প্রবলেম দেখা দেবে। তো এই ক্ষেত্রে আমাদের কোনো বাস্তুবিদ দ্বারা অবশ্যই বাস্তু বিচার করে তাহলেই আপনাকে একটা ঘর করা বা একটা বাড়ি কেনা বা একটা ফ্ল্যাট কেনা অবশ্যই দরকার। এবার আরো কিছু কিছু জিনিস আমরা আসবো, যে ধরুন এই যে শহরাঞ্চলে তো ফ্ল্যাটে অনেক সময় আমরা রেডিমেড ফ্ল্যাট কিনে থাকি, তো সেখানে হয়তো যে কোনো যেটা থাকা উচিত সেভাবে থাকে না, তো সেখানে কি করা উচিত? দেখুন, সর্বপ্রথম কথা হচ্ছে, যদি আমি রেডি ফ্ল্যাট কিনি তাহলেও আমাকে, ধরুন আমি যেমন বললাম, আমার কেনার আগে কোনো লোককে দেখিয়ে দিতে হবে। অবশ্যই যারা বাস্তুবিদ, তা কোনো একজন বাস্তুবিদ দ্বারা আপনি ফ্ল্যাট কেনার আগে বাস্তুটা অবশ্যই দেখানো উচিত। এই যে আমি আগেও বললাম যে হয়তো আপনার বাস্তুটা সম্পূর্ণ বাস্তুসম্মত হচ্ছে না, কিন্তু অনেকটা যাতে বাস্তুসম্মত হয়, ম্যাক্সিমাম যাতে হয় সেই জায়গাটা। এবং বিশেষ করে যে ঈশান কোণ, নৈঋত কোণ, এই কোণগুলোর কথা বললাম, এই কোণগুলো যাতে ঠিকঠাক আপনি ব্যবহার করতে পারেন, বা আপনার রান্নাঘরটা কোন দিকে হবে, আপনার বাথরুমটা কোন দিকে হবে, আপনার ঠাকুর ঘরটা কোন দিকে হবে, আপনার শোয়ার ঘরটা কোন দিকে হবে, এই সমস্ত বিষয়গুলো বিচার্য। এবার বাস্তুর সঙ্গে জ্যোতিষের একটু সম্পর্কে চলে আসি, যে দেখা যাচ্ছে আবার অনেকে কোনো কিছু বিচার না করেই একটা বাস্তু কিনেছে, তার কিন্তু বাস্তু কেনার পর খুব ভালোই হচ্ছে, বা আরো সে 4টে বাস্তু কিনতে পারছে। এইটার কারণ হচ্ছে, যদি আমাদের জন্মচাটে আমরা চতুর্থ ঘর থেকে গৃহ বিচার করি, গৃহ মানে ঘর, এবং যদি দেখা যায় আমার চতুর্থ ঘরে কোনো ভালো গ্রহ রয়েছে, বা এই চতুর্থ ঘরের সঙ্গে একাদশ ঘর, আমাদের যে কোনো জ্যোতিষের সাকসেস আসে একাদশ ঘর থেকে। যদি আমার জ্যোতিষ অনুযায়ী চতুর্থ এবং একাদশের কানেকশন হয়, এবং চতুর্থ এবং একাদশে যদি ভালো গ্রহ বসে থাকে, ভালো গ্রহ অর্থে নৈসর্গিক শুভ গ্রহ, অথবা আমার লগ্ন থেকে সেই গ্রহটা আমার রাজ্যকারী হতে পারে, আমার
শুভদায়ক হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনি যখন বাস্তু কিনবেন, আপনার বাস্তু কিন্তু আপনার ভালো হবে। এবার ব্যাপার হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনি বাস্তু কিনেছেন, তার পাশে হয়তো আপনার দেখা গেল যে ড্রেনেজ লাইন গেছে, পাশে দেখা গেল পচা খাল। অনেক সময় দেখা যায় যে আপনি যেখানে বাস্তুটা কিনেছেন তার আপনি যখন দেখেছেন যে সেই জায়গাটা খুব ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে একটা দুর্গন্ধ আপনার বাস্তুতে আসছে। এগুলো যেমন বাস্তু কেনার সময় অবশ্যই দেখা প্রয়োজন, ঠিক তেমনি আপনার চার্টে যদি বাস্তু যোগ ভালো না থাকে তাহলে কিন্তু আপনার বাস্তু ভালো হবে না। এবার ব্যাপার অবশ্যই অবশ্যই দেখুন, জমি গাড়ি বাড়ি আমরা সবাই ভোগ করতে চাই, আমরা সবাই পেতে চাই। আপনি দেখুন বহু মানুষ আছে যারা কিন্তু জীবনে প্রচুর রোজগার করে কিন্তু জমি বাড়ি বা ভোগ করতে পারে না। অনেকে জমি কিনে বিক্রি করে দিতে বাধ্য হয় পারিবারিক কারণে। হ্যাঁ, আবার অনেকে কি হয় যে দেখা যাচ্ছে যে আমার নিজের বাড়ি আছে, হ্যাঁ, আমরা হয়তো 2 ভাই বা 4 ভাই, দেখা যাচ্ছে এরম দেখা যায় যে বাবা মায়ের মৃত্যুর পর বা বাবা মা যে কোনো একজনের মৃত্যুর পর ভাই ভাইয়ের মধ্যে অশান্তি শুরু হয়। একটা সময় দেখা যায় তারা বাস্তুটা বিক্রি করে দেয়। তাহলে কেন এই ঘটনা ঘটলো? আমি বলছি আপনার যদি বাস্তুযোগ ভালো থাকে তাহলে এক্ষেত্রে যতদিন বাবা সেই সংসারে ছিলেন, বাবাই ছিলেন পরিবারের কর্তা, বাবার হয়তো বাস্তুযোগ ভালো ছিল, মানে বাবার চতুর্থ ঘর ভালো ছিল, একাদশ ঘর ভালো ছিল, কিন্তু ছেলেদের সেই জায়গাটা ভালো নয়। তার ফলে তারা বাবার তৈরি সম্পত্তি নিজেদের মধ্যে হানাহানি করে মারামারি করে বিক্রি করে দিল। তারা ভাবলো তারা বিক্রি করে দিয়ে মোটা টাকা পাবে এবং ভালো থাকবে, অন্যত্র গিয়ে একটা ছোট ফ্ল্যাট কিনবে, কিন্তু তারা কোনোদিনই ভালো থাকতে পারে না, মানে বাস্তু বিষয়ে ভালো থাকতে পারে না, অন্যান্য বিষয়ে বলছি না। তাই অবশ্যই যদি চতুর্থ ঘর আপনার এফেক্টেড হয়, চতুর্থ ঘরে যদি কেতু থাকে, চতুর্থ ঘরে যদি রাহু থাকে, চতুর্থ ঘরে শনি থাকে, আবার দেখবেন অনেক সময় যদি চতুর্থ ঘরে শনি থাকে সেই জাতক বা জাতিকার আবার পুরনো বাড়ি বা পুরনো ফ্ল্যাট ইত্যাদি কিন্তু ভালো হয়। মানে তারা যখন নতুন ফ্ল্যাট কিনবে সেটা হয়তো তার ঠিকঠাক মানে শুট হচ্ছে না, কিন্তু যখন পুরনো ফ্ল্যাট কিনছে তখন দেখা যাচ্ছে যে সে সেই ফ্ল্যাটে কেনার পর সে ভালো আছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার যে চতুর্থ ঘর যদি আমার ভালো থাকে, চতুর্থ পতি যদি আমার ভালো থাকে এবং সেটা যদি আমার দশাপতির সঙ্গে কানেক্টেড হয় বা একাদশ পতির সঙ্গে কানেক্টেড হয়, তখন কিন্তু আমরা একটা ভালো বাস্তু পেতে পারি। একদমই একদমই, মানে সেখান থেকে মানে বাস্তুটাও ভাগ্যে থাকতে হবে। যদি ভাগ্যে থাকে তাহলে তার বাড়ি বা দেখুন আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের প্রারব্ধ কর্ম অনুযায়ী আমরা ফল নিয়ে এসেছি, ঠিক আছে। তা বলে কি আমরা তা বলে যা নিয়ে এসেছি আমি আমার হয়তো একটা রাজযোগ আছে বা আমার একটা লটারি প্রাপ্তির যোগ আছে, তাহলে আমি বিছানায় শুয়ে শুয়ে আমাকে কোনো জ্যোতিষ বলেছেন যে তোমার লটারির দ্বারা তোমার ভাগ্য খুলবে, হ্যাঁ, বা তুমি সারা জীবন তোমার আর্থিক ভাগ্য ভালো হবে, এটা শুনেই যদি আমি বাড়ি থেকে না বেরোই, কাজকর্ম না করি, বাবার তৈরি ব্যবসা না দেখি বা নিজের চেষ্টায় পড়াশোনা না করে নিজের কর্মজীবনকে যদি ঠিকঠাক না করি, তাহলে কিন্তু খুলবে না। কর্ম এবং ভাগ্য দুটোর সমাহার আমাদের লাইফে দরকার, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে ভাগ্যের দ্বারা ভোগ, যদি আমার ভোগ না থাকে, অনেক সময় কর্ম দ্বারা মানে অর্জন করা কোনো জিনিসও আমরা ঠিকঠাক ভোগ করতে পারি না। তাই সেটা হচ্ছে আমরা যখন আমরা চার্ট নিয়ে আসছি, সেই চার্টই আমার বলে দেবে যে আমার জমি হবে না বাড়ি হবে, গাড়ি হবে না হবে না, বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে বাস্তু। কিন্তু হ্যাঁ, আমি যে বাস্তুতে আছি সেই বাস্তুর যদি নেগেটিভিটি থাকে, সেই বাস্তুর নেগেটিভিটি দূর করার জন্য অনেক জিনিস আছে যেগুলো আমরা পালন করলে বাস্তু আমাদের ঠিকঠাক থাকবে। যেমন ধরুন আমাদের প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা বাস্তুতে নিয়ম মাফিক একটু পুজো দেওয়া উচিত, শঙ্খ বাজানো উচিত, ঠিক আছে, ধূপ দীপ দেওয়া উচিত। যদি তুলসী মঞ্চ থাকে তাহলে সেখানেও অন্তত প্রদীপ দেখানো উচিত। তারপর হচ্ছে যদি সম্ভব হয় আমাদের সূর্য উদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত, হ্যাঁ, বা সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে ঘুম থেকে ওঠা উচিত। সন্ধ্যেবেলায় না ঘুমানো, হ্যাঁ, দুপুরবেলা, সকালবেলা এবং সন্ধ্যাবেলা বাড়িতে ঝগড়াঝাটি না করা। সন্ধ্যেবেলায় বাড়িতে প্রত্যেকটা ঘরে অন্তত আপনার আলোটা জ্বালিয়ে রাখা। আমরা কি করি, ইলেকট্রিসিটি বেশি পড়বে বলে একটা যে ঘরটা ব্যবহার করছি সেই ঘরটাই শুধু ইলেকট্রিসিটি ব্যবহার করে থাকি না, অন্তত সন্ধ্যেবেলায় 15 মিনিটের জন্য হলেও আপনাকে সমস্ত ঘরগুলোতে আলো জ্বালিয়ে রাখা উচিত এবং নিয়ম মাফিক ধূপ দীপ ধুনো ইত্যাদি আপনার দেওয়া উচিত। বাড়িতে আপনার কোনো মন্ত্র, যদি আপনারা দীক্ষিত হন অবশ্যই মন্ত্র জপ করবেন, যদি দীক্ষিত না হন
তাহলে দীক্ষা নেবার চেষ্টা করবেন। একটা বয়সের পর দীক্ষা নেবারও অনেক পজিটিভিটি আছে। এবং অবশ্যই দেখুন, প্রত্যেকটা বাড়িতে ঝগড়াঝাটি, মনোমালিন্য ইত্যাদি থাকতে পারে, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে, দুপুরবেলায় এবং সন্ধ্যেবেলায় যতটা পারবেন ঝগড়াঝাটি আপনারা এড়িয়ে যাবেন। তাহলেও দেখবেন বাস্তুর আপনারা আশীর্বাদ আপনাদের জীবনে আসবে। হ্যাঁ, এবার অনেক সময় বলে, দাদা আমি তো কিনে ফেলেছি এত টাকা দিয়ে, এবার কি করব? হ্যাঁ, আমার তো চাকরিটাও আমি এখান থেকে। একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি হ্যালো, নমস্কার, বলুন আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দীপিকা বলছি। আচ্ছা, বলুন কার সম্পর্কে জানতে চাইছেন? হ্যালো, কার সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ, বলছি আমি দীপিকা বলছি। ডেট অফ বার্থ টাইম বলুন। হ্যাঁ হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 31/3/1990। আচ্ছা, জন্ম সময়? জন্মের সময় হচ্ছে রাত্রি 12টা 15। আচ্ছা, কোথায় জন্ম? কোন জায়গায় জন্মস্থান? কোন জায়গায়? জন্মস্থান হচ্ছে বেলুর, হাওড়া। আচ্ছা, বলুন আপনি কি বিষয় জানতে চাইছেন, কি প্রশ্ন? আমি আমার কেরিয়ার আর আমার বিয়ে নিয়ে জানতে চাইছি। কেরিয়ার আর বিয়ে, দুটো প্রশ্ন। আচ্ছা, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন হচ্ছে, রাশি হচ্ছে মানে ইংলিশে হলে হচ্ছে আমার মেষ রাশি, আর বাংলাতে হচ্ছে মানে যেটা আমরা ধরি ফাইনাল, ওটা হচ্ছে বৃষ রাশি, আর লগ্ন হচ্ছে আমার ধরি। ইংরেজিতে বাংলাতে ওইভাবে রাশি হয় না, একটা রাশি হয় রবি থেকে আর একটা রাশি হয় চন্দ্র থেকে, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রাচ্য মতে আমরা যে অ্যাস্ট্রোলজি করি তাতে আমরা চন্দ্র থেকেই রাশি ধরে থাকি, ঠিক আছে? একটু আপনাকে বলি যে আপনার 31 তারিখ মানে হচ্ছে 30 তারিখ রাত্রিবেলা 12টার পর। না, হ্যাঁ 30 তারিখ রাত্রিবেলা 12টার পরে। ওকে, ঠিক আছে। আপনার হচ্ছে বৃষ রাশি, ঠিক আছে? এবং ধনু লগ্ন। আপনার রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্র এবং বৃষ রাশি হওয়ার জন্য প্রচুর লোক আপনাকে কিন্তু ভালোবাসবে, স্নেহ করবে, ঠিক আছে? আর হচ্ছে আপনার এই যে ধনু এবং বৃষ হওয়ার জন্য আপনার মধ্যে একটু ক্রোধ, জেদ ইত্যাদি বেশি পরিমাণে থাকবে, আছে? হ্যাঁ হ্যাঁ, আছে। একদম একদম ঠিক বলেছেন। আপনি সেই রকম না, আপনি যতটা ভালো হবেন রেগে গেলে ততটাই খারাপ হবেন। হ্যাঁ, এটা হতে পারে, হতে পারে না, হবে। হ্যাঁ, আমি আপনাকে বলে দিই, আপনি কি করছেন এখন বর্তমানে? আমি তো প্রাইভেট কোম্পানিতে যাচ্ছি। ঠিক আছে, শুনুন, বর্তমানে আপনার রাহুর মহাদশা চলছে, যেটা 2024 সাল পর্যন্ত চলবে, ঠিক আছে? এই 24 সাল পর্যন্ত আপনার কেরিয়ারে আপনি যে জায়গায় পৌঁছাতে চাইছেন সেই জায়গায় পৌঁছাতে পারবেন না, ঠিক আছে? তারপর আপনার বৃহস্পতির মহাদশা শুরু হবে। বৃহস্পতির মহাদশায় আপনার সমস্ত কিছু ভালো হবে। আপনার বৃহস্পতি 7th হাউসে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কেরিয়ার ভালো হবে। এবার আপনার যেটা সমস্যা আছে, আপনি খুব বুদ্ধিমতী হবেন, আপনার বুধাদিত্য যোগ আছে, ঠিক আছে? গাণিতিক বিদ্যা খুব ভালো হবে, আপনি মানে যে কোনো বিষয়ে খুব ক্যালকুলেশন করে চলেন। হ্যাঁ, এবার আপনার মাইনাস পয়েন্টটা বলে দিই। আপনার দ্বিতীয় ঘরে রাহু, শনি, শুক্র এবং মঙ্গল 4টে গ্রহ বসে আছে, যেটা খুবই অশুভ। দ্বিতীয় ঘরে 4টে গ্রহ বসে থাকার জন্য আপনার দাঁত, মুখ ইত্যাদির ব্যাধিতে ভুগতে পারেন। আর হচ্ছে শনি, রাহু এবং মঙ্গল বসার জন্য, মঙ্গল এবং রাহু যে ঘরে যদি কোনো ঘরে বসে তাকে আমরা বলি অ্যাক্সিডেন্টাল যোগ। মঙ্গল এবং রাহু আমাদের অ্যাক্সিডেন্ট আনে, ঠিক আছে? এবং মঙ্গল এবং রাহু যেহেতু এক ঘরে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার রক্তপাত, ফাঁড়া, কেটে যাওয়া, লেগে যাওয়া, অস্ত্রোপচার ইত্যাদি হতে পারে। এই জায়গাটা একটু কনসাস থাকবেন। বর্তমানে রাহুর মহাদশা চলছে, 24 সাল পর্যন্ত একটু সমস্যা আছে, তারপর কিন্তু আপনার অবশ্যই ভালো হবে। আচ্ছা, বিয়ের যোগ কি এখন আছে না পরে? বিয়ের যোগ, দেখুন বিয়ের যোগ এখন চলছে, কিন্তু 24 সালের পর যদি বিয়ে করেন ভালো হবে। আচ্ছা, 24-এর পরে বিয়ে করলে? আমি এখন করতে নিষেধ করছি না, আপনি অবশ্যই বিয়ের ব্যাপারে এগোতে পারেন, এখনো বিয়ে করা যাবে, কিন্তু 24-এর পর বিয়ে করলে আরো ভালো হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলে দিই, আপনার অষ্টম ঘরে কেতু আছে। অষ্টম ঘরে কেতু থাকলে কিন্তু প্রচুর গুপ্ত শত্রু থাকবে। হ্যাঁ, এবং সেটা পাড়া প্রতিবেশী, নিজের পরিবার সমস্তের মধ্যে, আত্মীয় স্বজন সমস্ত, এই ব্যাপারে একটু কনসাস থাকবেন। ভবিষ্যতে আইন, আদালত, মামলা মোকদ্দমায় জড়ানোর সম্ভাবনা রয়েছে, সেই ব্যাপারে কনসাস থাকবেন, ঠিক আছে?
ধন্যবাদ। বুঝতে পারলেন, আপনার ভালো খারাপ দুটোই কিন্তু দাদা বলে দিলেন, তাই একটু খারাপটা থেকে সতর্ক হন, অবশ্যই জীবনে সাকসেস পেয়ে যাবেন। ধন্যবাদ ফোন করার জন্য। অবশ্যই এটাই, মানুষ যদি আগে থেকে আমরা জেনে নিতে পারি, এই যে দর্শক বন্ধু ফোন করেছিলেন, এই যে শত্রু রয়েছে বা মামলা মোকদ্দমায় জড়াতে পারেন, এই জিনিসগুলো একটু আগে থেকেই জানতে পারলে কিন্তু আমরা হয়তো সেই পথে যাবই না, আমরা আগে থেকেই সতর্ক হয়ে যাব। তার জন্যই কিন্তু একজন ভালো জ্যোতিষীর পরামর্শ আছে বলে আমার যদি আমি নাই জানি যে আমার দুর্ঘটনার যোগ রয়েছে, তাহলে আমি একটু বেশি কখনো কখনো হয়তো উচ্ছৃঙ্খল হতে পারি। হ্যাঁ, সেটা যে কোনো মানুষ, আমি বলছি না যে ইনিই হবেন, কিন্তু যদি আমি জানি এবং সতর্ক থাকি তাহলে কিন্তু আমাদের অনেক বাধা বিপত্তি এড়িয়ে যায়। হ্যাঁ, আমি একটু দর্শক বন্ধুদের চেম্বার অ্যাড্রেসগুলো জানিয়ে রাখছি। আপনারা আচার্য বাসুদেব শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন কলকাতা, তারাপীঠ, দীঘা, গুয়াহাটি এবং অন্যত্র। এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন 8820346218 এবং 9681087628। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে আগে থেকে ফোন করে বুকিং করে তারপরে আসবেন। যে কোনো চেম্বারে আপনারা আসতে পারেন। আর যদি চেম্বারে আসতে আপনাদের অসুবিধে হচ্ছে বা এই পরিস্থিতির কারণে, করোনা পরিস্থিতির কারণে যদি ভয় পাচ্ছেন আসতে, সেখানেও কোনো অসুবিধা নেই, আপনারা অনলাইনে কনসাল্ট করতে পারেন এবং ডাকযোগে প্রতিকার নিতে পারেন। আর আগামী 30 এবং 31শে জানুয়ারি তারাপীঠে হোমযজ্ঞের আয়োজন করছেন দাদা, সেখানে যারা আসতে চাইছেন, হোমযজ্ঞে অংশগ্রহণ করতে চাইছেন, তারাও এই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। চলে যাচ্ছে আবার আজকের আলোচনায়। হ্যাঁ, এবার বাস্তুতে এবার অনেকে বলে যে দাদা বাস্তু তো কিনে ফেলেছি, অনেক টাকা নষ্ট হয়ে গেছে, ছেলে মেয়েদের স্কুল কলেজে এক জায়গা থেকে অন্য জায়গায় করা হয়েছে, তাহলে এখান থেকে উপায় কি? হ্যাঁ, সেটাই আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম। অনেক ক্ষেত্রে দেখুন, প্রথম তো আমি বলবো যে আপনার বাস্তু চেঞ্জ করাই উপায়, যদি সেটা সম্ভব না হয়ে থাকে, বা অনেকের বাবা ঠাকুরদার আমল থেকে সেই একই বাড়িতে থাকছে, তারাও বলে যে এই বাড়ির প্রতি একটা স্মৃতি আছে, একটা মায়া আছে, ছেড়ে যাওয়া সম্ভব নয়। সত্যি আমরা যেখানে জন্মগ্রহণ করি, যেখানে বড় হই, তার প্রতি একটা আবেগ আমাদের সর্বদা কাজ করে। বা অনেক সময় আমরা যখন চলে যাই, আমরা যখন অন্য শহরে চলে যাই, বলি অমুক শহরে অমুক জায়গায় আমি থাকতাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে দেখুন, প্রথমত বাস্তুর যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু এদিক ওদিক করে নিলে হয়তো আপনি ভালো থাকবেন। আর একটা কারণ হচ্ছে, একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যাঁ, নমস্কার। হ্যালো, আপনি কি সঙ্গে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, বলুন কে বলছেন, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমার নাম অর্পিতা ব্যানার্জি। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি বালি থেকে বলছি। আচ্ছা, বলুন আপনি কি কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ, আমার বিয়ে, আমার ক্যারিয়ার। আচ্ছা, আপনার ডেট, হ্যাঁ আপনার ডেট অফ বার্থটা আগে বলুন। ডেট অফ বার্থ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 25 আগস্ট 2508 95। আচ্ছা, জন্ম সময়? 25 আগস্ট। আচ্ছা, সময়টা হচ্ছে দুপুর 2:25। দুপুর 2:25। কোথায় জন্ম? আমার হচ্ছে হাওড়াতে জন্ম। আচ্ছা, 25 আগস্ট 95, দুপুর 2:25। তোমার হচ্ছে কর্কট রাশি জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কর্কট রাশি, ধনু লগ্ন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বর্তমানে তোমার শুক্রের মহাদশা চলছে। তো শুক্রের মহাদশায় বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে, বুঝেছো? আচ্ছা। শুক্রের মহাদশা তোমার 2024-এর শেষ পর্যন্ত চলবে। এবার ব্যাপার হচ্ছে, তুমি বললে তোমার বিবাহটা কেমন হবে। হ্যাঁ, তোমার সপ্তমপতি তোমার হচ্ছে ধনু লগ্ন, ঠিক আছে? ধনু লগ্নের সপ্তমপতি হচ্ছে বুধ। দেখো, বিবাহের জায়গাটা খুব একটা খারাপ যাচ্ছে না, বিবাহের জায়গাটা ভালোই আছে। তোমার 1 2 3 4 5 1 2 3 4 5, দেখো তোমার যেটা একটা প্রবলেম পাচ্ছি, তোমার পেটে কিন্তু সমস্যা দেখা দেবে। পেটের হজমের গন্ডগোল থেকে শুরু করে, হ্যাঁ, আফটার ম্যারেজ তোমার সন্তানের যে ব্যাপারগুলো আছে সেই জায়গাটা একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি, যেহেতু 5th হাউসে তোমার কেতু আছে, ঠিক আছে? সেই জায়গাটা একটু কাউকে দেখিয়ে নেবে, এবং কোন রকম যদি শারীরিক প্রবলেম হয় সেটা অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবে। আর এমনি বিবাহের জায়গা তোমার ভালো আছে, বুধ তোমার উচ্চস্থ আছে, বিবাহ মোটামুটি ভালো হবে। ক্যারিয়ার কি করছো বর্তমানে? কিছুই করছি না এখন। কতদূর পড়াশোনা করেছো? কতদূর? বিএড করেছি। ঠিক আছে, দেখো তোমার যে ক্যারিয়ারের যে জায়গাটা,
সেটা তুমি যদি এখন তোমার চলছে বুধ এবং শুক্র, মোটামুটি ধরো তুমি যদি চেষ্টা করো জুন মাসের পর থেকে যে কোনো কাজের ক্ষেত্রে তোমার উন্নতি হবে। কিন্তু তুমি যদি কোনো বড় কোনো টার্গেট সেট করে রাখো যে চাকরি ক্ষেত্রে, সেটা কিন্তু এই মুহূর্তে ফুলফিল হবে না। আচ্ছা, বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ ফোন করার জন্য। দরকার হলে একটু চেম্বারে যোগাযোগ করে নেবেন, কারণ এখানে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা সমস্ত কিছু বলা সম্ভব নয় এবং বলা উচিত নয়। মানে যতটুকু দেখুন, এগুলো তো প্রাইভেসি একটা ব্যাপার থাকে, সমস্ত কিছু বলা সম্ভব নয়। আমি পঞ্চমে কেতু, আমি ওনাকে যতটা বলেছি আরো অনেক কিছু বলা যায়, সেটা সম্ভব নয়। এবার যেটা বলি যে প্রতিকার কি আছে, যে যদি বাস্তু আমার খারাপ থাকে, প্রথমেই বললাম বাস্তুর জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক করে নিতে হবে। সেকেন্ড কথা হচ্ছে আমাদের কিছু দ্রব্য পাওয়া যায়, সেই দ্রব্যগুলো আপনি যদি বাস্তুতে রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বাস্তু ভালো থাকবে। যেমন আমরা বাস্তুর প্রতিকারের জন্য খুব সংক্ষেপেই বলে অনেক সময় বলে থাকি পারদের শিবলিঙ্গ আপনাকে ব্যবহার করতে হবে বা নিতে হবে, এবং স্ফটিকের শ্রীযন্ত্রম, সেটাও বাস্তুর জন্য ভালো হয়। আমাদের সঙ্গে আরেকজন দর্শক বন্ধু রয়েছেন। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমার নাম সোনালী মন্ডল। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি পিকনিক গার্ডেন থেকে বলছি, কলকাতা। আচ্ছা আচ্ছা, বলুন আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? আমি নিজের সম্পর্কেই জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন, ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ হচ্ছে 28 এপ্রিল 1997। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময়টা হচ্ছে 1:25 দুপুর বেলায়। 1:25। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কলকাতা। বলুন কি প্রশ্ন আপনার? তোমার আমি বলে দিচ্ছি, তো সঙ্গে থাকুন। তোমার হচ্ছে ধনু রাশি জানা আছে? হুম। ধনু রাশি, সিংহ লগ্ন, লগ্নে মঙ্গল, মাথা খুব গরম। হ্যাঁ। ঠিক আছে, কথায় কথায় রেগে যাও, কথায় কথায় রেগে যাও। হ্যাঁ হ্যাঁ, মানে একটা কিছু বললে মানে চট করে রাগটা চলে আসে। ঠিক আছে, একটু মাথা ঠান্ডা করার চেষ্টা করো। আর ব্যাপার হচ্ছে তোমার বর্তমানে সাড়ে চলছে, সেক্ষেত্রে গুরুজনদের একটু শরীর স্বাস্থ্য বিষয়ে খেয়াল রাখবে, যদি আর বেশি দিন নেই। আর আর যেটা তোমার আরেকটা কথা বলার, তোমার লগ্নে মঙ্গল আছে, লগ্নে মঙ্গল থাকলে কিন্তু মাথায় আঘাত লাগতে পারে, সেই বিষয়ে কিন্তু একটু সাবধান থাকবে। আর তোমার মাথায় আঘাত থাকতে পারে মানে বুঝতে পারলাম। মাথায় আঘাত, মাথা বলতে হেড, ঠিক আছে, মাথায় আঘাত লাগতে পারে, মাথা ফেটে যেতে পারে, মাথায় রক্তপাত হতে পারে, কোনো অ্যাক্সিডেন্টের কবলে পড়তে পারো, এবং বর্তমানে তোমার মঙ্গলের দশা চলছে, সে বিষয়ে একটু তোমাকে সতর্ক থাকতে হবে। এবার ব্যাপার হচ্ছে তুমি বললে তোমার কেরিয়ার এবং বিবাহ, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তোমার হচ্ছে সেভেন্থ, তোমার হচ্ছে ধনু রাশি এবং হচ্ছে সিংহ লগ্ন, সপ্তমপতি শনি অষ্টমে আছে, সেক্ষেত্রে বিবাহিত জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে। হ্যাঁ, এবং সেই বিবাহের অধিপতি সপ্তমপতি অষ্টমে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু প্রেম প্রীতি প্রণয়ে জড়িয়ে পড়বে, এবং সেক্ষেত্রে যেই ছেলের সঙ্গে জড়াবে সে কিন্তু তোমাকে প্রতারিত করতে পারে, ঠকাতে পারে। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, সেই বিষয়ে সতর্ক থাকবে। আর একটা প্রবলেম আছে চার্টে, সেটা হচ্ছে তোমার লগ্নে মঙ্গল, লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ থাকে, এটাও তোমার কেরিয়ার এবং তোমার দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনে সমস্যা আছে মোটামুটি। হ্যাঁ বলো। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, বলছি আমি যদি কেরিয়ারের দিক থেকে বলি, মানে কোনো ব্যবসা করলে ভালো হবে না জব করলে, সেটা মানে ভালো হলে কোনটা ভালো হবে সেটা আমি জিজ্ঞাসা করতে চাই। কোনটা আমার ভালো শুভ? ব্যবসার থেকে তোমার চাকরিটাই শুভ, বুঝেছো? হ্যাঁ, যেহেতু আমার মাঙ্গলিক আছে, আপনি বললেন যেরকম, বিয়ের আগে কি মানে ওটা কাটানোর কোনো একটা? অবশ্যই শোনো, মাঙ্গলিকের নিয়ে আমি আগের দিন আলোচনা করেছি। মাঙ্গলিক থাকলে অবশ্যই মাঙ্গলিকের প্রতিকার করা প্রয়োজন, না হলে কিন্তু দাম্পত্য জীবন মানে বিবাহের পরবর্তী জীবনে সমস্যা দেখা দেবে, এবং বিবাহের আগেও তুমি কিন্তু খারাপ কোনো ছেলে বা একাধিক ছেলের
মানে তোমাকে প্রতারিত করতে পারে, সেই বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে, ঠিক আছে? আর মাঙ্গলিক যদি কাটিয়ে নিতে পারো তো খুব ভালো হয়। দেখো অনেকে বলে যে ঠিক আছে মাঙ্গলিক আছে বিবাহের সময় কাটাবে, আমি সাজেশন দেবো যে যার বা যাদের মাঙ্গলিক রয়েছে অবশ্যই যত তাড়াতাড়ি একটা ছেলে বা মেয়ে 14 বছর বা 12 বছর হয়ে যাওয়ার পর মাঙ্গলিক কাটিয়ে নেওয়া উচিত। এই মাঙ্গলিক না কাটালে বিবাহিত জীবন এবং কর্মজীবন উভয়তেই সমস্যা হয়, বুঝেছো? আচ্ছা, যার সঙ্গে আমার বিবাহটা হবে তারও যদি মাঙ্গলিক থাকে তাহলে কাটানো অ্যাকচুয়ালি উচিত নয়। সেটা আমাদের শাস্ত্রেই বলা হয়েছে দুজনের মাঙ্গলিক থাকলে মাঙ্গলিক খণ্ডনের প্রয়োজনীয়তা থাকে না, কিন্তু অনেক সময় সেক্ষেত্রে প্রবাল পড়তে হয়। এবার মাঙ্গলিক কিন্তু নানা প্রকারের মাঙ্গলিক আছে। আমরা লগ্ন থেকে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ এতগুলো ঘর থেকে মাঙ্গলিক বিচার করি এবং প্রত্যেকটা মাঙ্গলিকের কিন্তু আলাদা আলাদা ফল আছে। আমরা গ্রফ বলি যে তোমার এই হবে, কিন্তু প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা মাঙ্গলিকের আলাদা আলাদা রেজাল্ট আছে। এবার তোমার যে ক্ষেত্রে মাঙ্গলিক আছে, এবার মাঙ্গলিকের লোডের ব্যাপার আছে, তোমার কতটা মাঙ্গলিক আছে, কত পরিমাণ আছে, বুঝতে পারছো তো? ব্যাপার হচ্ছে অবশ্যই তুমি যার সঙ্গে বিবাহ করো, তোমাকে যদি তার মাঙ্গলিক থাকে এই মুহূর্তে মাঙ্গলিক না কাটিয়ে তুমি কারোর সঙ্গে কনসাল্ট করো। তিনি যদি বলেন না মাঙ্গলিক কাটানোর দরকার নেই, তাহলে দরকার নেই। এবার যদি প্রয়োজনীয়তা থাকে মাঙ্গলিক না কাটালে অনেক সময় লাল প্রবাল পড়তে হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, না আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। মানে আমার সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে ওরও মাঙ্গলিক আছে, আমি একজন জ্যোতিষশাস্ত্রীর থেকে আমি কনসাল্ট করেছি, তো আমাদের দুজনেরই মাঙ্গলিক আছে। উনি বললেন মাঙ্গলিক তো মানে কাটানোর কোনো এ নেই, আপনাদেরকে আগে সেটার ব্যবস্থা করতে হবে, দুজনকেই মাঙ্গলিক কাটাতে হবে। না 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 না, ভুল ইনফরমেশন। শোনো, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, দুজনের যদি মাঙ্গলিক থাকে তোমাকে মাঙ্গলিক কাটাতেই হবে, আমি কিন্তু বলিনি মাঙ্গলিক কাটাতেই হবে এমন না, কিন্তু চারটা তুমি ভালো কাউকে দেখাও কোথা থেকে দুজনের মাঙ্গলিক আছে। শুধু মাঙ্গলিক থাকলেই বিবাহ বিচ্ছেদ হয় না, তোমাদের দুজনের, তোমার এমনি সপ্তম ঘরের অধিপতি অষ্টমে আছে, সেক্ষেত্রে দাম্পত্য জীবনের সমস্যা। যদি তোমাদের 7th হাউস ডিস্টার্ব থাকে, যদি তোমাদের ডিভোর্সের যোগ থাকে, তাহলে মাঙ্গলিক না থাকলেও সমস্যা হতে পারে। অবশ্যই কনসাল্ট করো, কিন্তু দুজনের মাঙ্গলিক খণ্ডন করতে হবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। না উনি আবার বললেন, কে বলেছে দেখো, আমি কারোর ব্যাপারে বলবো না, তুমি আমায় প্রশ্ন করেছো, যিনি বলেছেন ভুল বলেছেন, তার ব্যবসার জন্য বলেছেন, ঠিক আছে? 100% বলছি হয়তো কাটাতে হবে না, কিন্তু তুমি অবশ্যই বিচার করি, যখন একজন তোমাকে মিসগাইড করেছে তুমি অন্য কোনো একজনকে দেখিয়ে না, আমি 4-5 জনের থেকে দেখিয়ে আমি অবশ্যই। আপনি দরকার হলে একটু দাদার চেম্বারেও আসতে পারেন, ঠিক আছে? আপনাকে নিয়ে যা যা বললেন সব কিন্তু আপনার সঙ্গে মিলে গেল, তাই একটু ভরসা করে বিশ্বাস করে আসুন, সেখান থেকে সঠিক সমাধানটা আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ। এই হচ্ছে আমাদের লাইনে একটা সমস্যা, যে মিসগাইড করা। দেখুন 100% আমাদের শাস্ত্রে বা আমরা যখন পড়াশোনা করেছি পরিষ্কার বলা আছে মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিবাহ চলে। যেমন আমরা বীজগণিতিক সূত্র করেছি মাইনাসে মাইনাসে প্লাস, এক্ষেত্রে এই দুটো দোষ মানে খণ্ডন তো হয় না দোষ। এই ক্ষেত্রে কি হয়, অ্যাকচুয়ালি মাঙ্গলিক থাকলে তার যে নেচার আর তার যে অপোজিট যে যিনি ছেলে বা মেয়ে তার নেচারটাও অনেকটা সেম হয়। সেক্ষেত্রে দুজনের মাঙ্গলিক থাকলে তাদের মধ্যে মিলমিশটা অনেকটা বেড়ে যায়। কিন্তু এই না যে মাঙ্গলিক খণ্ডন দুজনকেই করতে হবে, এটা সম্পূর্ণ ভুল ইনফরমেশন। আজকে হাতে আর সময় নেই, এখানেই শেষ করব। আর যারা ফোন করছেন, এই যে দাদা একটু আগে বললেন সমস্যা থাকলে ওটাকে যত তাড়াতাড়ি সম্ভব কাটানো উচিত। সমস্যাটা নিয়ে বসে থাকবেন, ওটা কিন্তু আপনার বিভিন্ন জায়গায় ওটা এফেক্ট ফেলবে। শুধু একটা দেখুন, আমি আরেকটা ছোট্ট কথা বলে দিই, যখন মানুষের সমস্যা বেশি থাকে বা গ্রহগণ আপনার কাজ করে না বা আপনার বিরূপ কাজ করে, তখন অনেক সময় আমরা গুড অ্যাডভাইসও শুনি না, ঠিক আছে? তো এইটাও কিন্তু আমাদের গ্রহ চক্রই করিয়ে থাকে। তাই যখন আমার খারাপ সময় বা যখন যে ভালো সময় হোক খারাপ সময়, আমাকে শুধু জ্যোতিষ বন্ধু নয়, যে কোনো একজন ডাক্তার আমাকে গুড অ্যাডভাইস করতে পারে। অনেক সময় কি হয়, একজন ডাক্তার 30 বছর বয়সেরই একজন পেশেন্টকে বলে তুমি এটা খাবে না সেটা খাবে না, তখন মনে হয় এখন খাবো না তো কখন খাবো। কিন্তু কেন বলছেন, সেটা কেন সতর্ক করছে সেটা জানতে হবে। সেটা যদি আমরা মানতে পারি তাহলে আমরা অনেক দিন সুস্থভাবে বাঁচতে পারবো। তো জ্যোতিষের ক্ষেত্রেও তাই, যখন আপনাকে কেউ এবার আপনাকে মিসগাইড করছে কিনা তার জন্য অবশ্যই আপনার যদি মনে প্রশ্ন উদয় হয় ইনি আমাকে ঠিক বলছেন না, তার জন্য অবশ্যই আপনাকে আরেকজন কাউকে দেখিয়ে নিতে হবে।
আজকে আমাদের একদমই সময় শেষ। আগামী পর্বে দাদার কাছ থেকে আরো অনেক কিছু আমরা জেনে নেব, যেহেতু সময়ের অভাবে অনেক কিছুই আমরা আজকে একটু মানে ভালো বিষয় দেখুন, বাস্তু হচ্ছে বিশাল বড় বিষয়, আর জ্যোতিষও বিশাল সমুদ্র। আমরা নুড়ি হয়তো কোড়াতে পেরেছি, তো সেই ক্ষেত্রে আলোচনা অত সহজে শেষ হয় না। একদমই একদমই আজ এখানে শেষ করছি। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আগে থেকে যোগাযোগ করে নেবেন। দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।